ঠিক আছে, তাহলে আজকে একটু মনোযোগ দিও, যতটুকু পারা যায় আমি দেখি কতটুকু শেষ করা যায়। ওকে, তো প্রথমেই দেখো একটা অঙ্ক আছে আমাদের। তো জিনিসগুলো কেন করতেছি সেটা বোঝার জন্য কিন্তু আগের ক্লাসগুলো করা থাকতে হবে, যে আমরা মেনলি এই অধ্যায়ে কি শিখতেছি। দেখো আমরা এ প্লাস বি হোল স্কোয়ার এইটার সূত্র আমরা জানি, তাই না? তারপরে এ প্লাস বি হোল কিউব এইটার সূত্রও আমরা জানি, কিন্তু আমাদের যদি দিয়ে দেয় যে এ প্লাস বি টু দি পাওয়ার 4 অথবা এ প্লাস বি টু দি পাওয়ার 5, এইগুলা যদি দিয়ে দেয়, আচ্ছা আমি তো স্ক্রিনই শেয়ার করি নাই, স্ক্রিন শেয়ার করতেছি, ওয়েট। ওকে, আবার বলতেছি, যেমন আমরা যেটা জানি যে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার এটার সূত্র কিন্তু আমরা জানি, তারপরে এ প্লাস বি হোল কিউব এইটার সূত্রও আমরা জানি, তারপরে এ প্লাস বি যদি হোল টু দি পাওয়ার 4 দিয়ে দেয় এইটার সূত্র কিন্তু আমরা আর জানি না। তাহলে এগুলা কিভাবে বের করব? অথবা এ প্লাস বি টু দি পাওয়ার 5 যদি থাকে, অথবা এ প্লাস বি টু দি পাওয়ার 10 যদি থাকে, এগুলো আমরা কিভাবে ভাঙাবো সেটাই আমরা এই অধ্যায়ে শিখতেছি। তো এগুলো ভাঙানোর জন্য আমরা দুইটা পদ্ধতি শিখি, একটা হচ্ছে প্যাসকেলের ত্রিভুজ সূত্র দিয়ে, আর একটা হচ্ছে দ্বিপদী উপপাদ্য ব্যবহার করে। তো প্যাসকেলের ত্রিভুজ দিয়ে কিন্তু আমরা অলরেডি 10.1 করে ফেলেছি, এবং 10.2 আমরা সবগুলো অঙ্ক কি দিয়ে করব? দ্বিপদী উপপাদ্য দিয়ে। দ্বিপদী উপপাদ্য বলতে বোঝায় নতুন একটা সহগ নির্ণয় করার পদ্ধতি। আমরা এর আগের অঙ্কগুলো একটা সহগ কিভাবে নির্ণয় করছি, ওই যে একটা ত্রিভুজ আঁকতাম না প্যাসকেলের ত্রিভুজ দিয়ে, বাট এখন আমরা সহগ নির্ণয় করতেছি নতুন একটা ভাবে, যেটা আমি গত ক্লাসে দেখিয়েছি, গত ক্লাসের আগের ক্লাসে। নতুন একটা ভাবে কিভাবে সহগ নির্ণয় করা যায় ওইটাকে বলা হয় দ্বিপদী উপপাদ্য। তো সেগুলোই আমরা ব্যবহার করবো। দেখো আমাদের এখানে বলে দিছে দ্বিপদী উপপাদ্য ব্যবহার করে এই যে যেটা আছে এটার মান নির্ণয় করতে বলছে 4 দশমিক স্থান পর্যন্ত। কি আছে দেখো, 1.99 টু দি পাওয়ার 5 এইটার মান বের করতে বলছে। এখন কথা হচ্ছে যে আমরা এতদিন কি শিখলাম, দ্বিপদী মানে কি দুইটা পদ থাকবে, এখানে পদ আছে তো একটা, তো একটা পদ আমরা কিভাবে ভাঙাবো আবার? আমরা এটাকে জোর করে দুইটা পদ বানাইতে পারবো না চাইলে? অবশ্যই পারবো, অবশ্যই পারবো জোর করে বানাইতে। কিভাবে? আমি যদি এটাকে লিখি 1 প্লাস 0.99, কোনো ক্ষতি আছে? 1.99কে তো আমি লিখতে পারি 1 প্লাস 0.99, হ্যাঁ। অথবা তুমি বলতে পারো ভাই যে আমি 1 প্লাস 0.99 না দিয়ে আমি আরো অন্যভাবে যোগ করে বের করবো, হ্যাঁ তুমি যেভাবেই করো না কেন হবে, মাইনাস দিয়ে করো না কেন হবে। তুমি যদি মনে করো 2 থেকে 0.01 বাদ দাও, এটাও হবে, এটাও তো 1.99ই বোঝাচ্ছে, একই কথা, তুমি যেভাবে পারো করবা। ওকে, তাহলে আমি এটা ভাঙাই ফেলছি, ভাঙিয়ে টু দি পাওয়ার 5। এখন দেখো দুইটা পদ হয়ে গেছে না? এখন আমরা এটাকে কি করব? বিস্তৃতি করব। দুইটা পদ হয়ে গেছে, এটাকে আমরা বিস্তৃতি করব। তো কিভাবে করব, তাই না? প্রথমে খেয়াল করো, একের পাওয়ার, একের পাওয়ার প্রথমে সর্বোচ্চ, একের পাওয়ার সর্বোচ্চ 5, 5, আর 0.99 এটার পাওয়ার কত থাকবে? 0, 0.99 এটার পাওয়ার থাকবে 0। তো এটা আমি যদি আরেকটু ভালোভাবে বলি যে, আচ্ছা দেখো আমি তোমাদের দুইভাবেই করে দেখাচ্ছি, অসুবিধা নাই, দুইভাবেই করে দেখাচ্ছি। এইটা পরবর্তী পদে কি হবে, একের পাওয়ার 1 কমে যাবে, 5 থেকে 4 হয়ে গেছে, এবং 0.99 এর পাওয়ার 1 বেড়ে যাবে। ওকে, প্লাস একের পাওয়ার আরো 1 কমে যাবে, 0.99 এর পাওয়ার আরো 1 বেড়ে যাবে, প্লাস একের পাওয়ার আরো 1 কমে যাবে, 0.99 এর পাওয়ার আরো 1 বেড়ে যাবে, প্লাস একের পাওয়ার আরো 1 কমে গেল এবং 0.99 এর পাওয়ার আরো 1 বেড়ে গেল। মানে প্রথম পদের পাওয়ার কমবে এবং দ্বিতীয় পদের পাওয়ার হচ্ছে বাড়বে। একের পাওয়ার এখন কমে 0 হয়ে গেছে এবং 0.99 এর পাওয়ার এখন সর্বোচ্চ হয়ে গেছে, এরপরে আর যাওয়ার দরকার নেই, শেষ, এতটুকু পর্যন্তই। এখন কথা হচ্ছে এটা তো আমরা ভাঙাইলাম, এখন আমাদের সহগ দিতে হবে না? এই যে এখানে যে সহগগুলো থাকে আমাদের, সহগ, আমি সহগ বলতে কি বুঝাচ্ছি জানো? সহগ বলতে বুঝাচ্ছে এই যে আমাদের যে সূত্র আছে এ প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এইখানে দেখো এ স্কোয়ারের সহগ হচ্ছে 1, এ বি এর সহগ হচ্ছে 2, এই সহগগুলা কোথা থেকে আসলো? সেইগুলাই হচ্ছে সহগ।
তো এই সহগ আমরা নির্ণয় দুইটা পদ্ধতিতে শিখি, একটা হচ্ছে প্যাসকেল আর একটা হচ্ছে দ্বিপদী উপপাদ্য। এখন কথা হচ্ছে দ্বিপদী উপপাদ্য দিয়ে কিন্তু আমরা অলরেডি করেছি। কিভাবে? আমার কাছে পাওয়ার কত আছে? 5, ধরে নাও এটা হচ্ছে 5 টাকা, ধরে নাও 5 টাকা। তো তোমার কাছে মনে করো আছে 5 টাকা, 5 টাকা থেকে তুমি 0 টাকা বাছাই করে 2 নাম্বার পদকে দিলা। দেখছো 2 নাম্বার পদকে আমি 0 টাকা বাছাই করে দিছি। তো 5 টাকা থেকে আমি যদি 2 নাম্বার পদকে 0 টাকা বাছাই করে দেই আর 5 টাকা তো অটোমেটিক 1 পেয়ে যাবে, তাই না? দেখো আমার দুইটা পদ না, দুইটা পদের আমি একজনকে 0 টাকা দিলাম, তা আরেকজন কি অটোমেটিক 5 টাকা পাবে না? আমার কাছে আছেই 5 টাকা, তাহলে একজনকে যদি আমি 0 টাকা দেই আরেকজন অটোমেটিক 5 টাকা পেয়ে যাবে। সেম জিনিসটা এখানে হয়েছে। তো আমি 2 নাম্বার পদকে 0 টাকা দিছি, 1 নাম্বার পদ অটোমেটিক 5 টাকা পেয়ে গেছে। তুমি চাইলে উল্টাটাও করতে পারতা, বাট আমরা বইতে যেভাবে আছে সেভাবেই করতেছি। চাইলে উল্টাটাও করতে পারতা। কেমন? যে আমি 0 টাকা বাছাই করে আমি 1 কে দিব, বাকি 5 টাকা ও পাবে। এটাও তুমি করতে পারতা, কিন্তু আমরা এভাবে করব না। আমরা বইয়ে যেভাবে আছে সেভাবে করার চেষ্টা করব। ওকে, বইয়ে যেভাবে আছে সেভাবে করার চেষ্টা করব। তার মানে 5 টাকা থেকে 0 টাকা বাছাই করে আমি 2 নাম্বার পদকে দিলাম। এইবার 5 টাকা থেকে তুমি 1 টাকা বাছাই করবা, তারপরে 2 নাম্বার পদকে দিলা। আবার 5 টাকা থেকে 2 টাকা বাছাই করবা, 2 নাম্বার পদকে দিলা। 5 টাকা থেকে 3 টাকা বাছাই করলা, 2 নাম্বার পদকে দিলা। 5 টাকা থেকে আবার 4 টাকা বাছাই করে 2 নাম্বার পদকে দিলা। দেখো একইভাবে আমি যদি বলি 5 টাকা থেকে এখন আমি 5 টাকা বাছাই করে 2 নাম্বারকে দিয়ে দিছি, আমার কাছে কি আর টাকা আছে? তাহলে অপরজন কয় টাকা পাবে? 0 টাকা। এটাই তো আছে এখানে, ভালো মতো একটু চিন্তা করবা কি বললাম। আমি একজনকে যদি 5 টাকাই দিয়ে দিই, আমার 5 টাকা ছিল, আমি একজনকে 5 টাকা দিয়ে দিলে আর একজন এসে আমার কাছে কয় টাকা পাবে? 0 টাকা পাবে। এখানে জিনিসটা আমি কি করলাম? টাকা দিয়ে যে বললাম এটা কি করলাম? এটা হচ্ছে উপরে যে পাওয়ারটা ছিল না, পাওয়ারটা, এই পাওয়ারটা আমি ডিস্ট্রিবিউট করে দিলাম। ডিস্ট্রিবিউট বলতে বোঝাচ্ছে পাওয়ারটা আমি দুজনের মাঝখানে ভাগাভাগি করে দিলাম। এই পাওয়ারটা কি করে দিলাম? ভাগাভাগি করে দিলাম, বাছাই করে ভাগাভাগি করলাম। এই যে সি, সি মানে কি? কম্বিনেশন। সি মানে হচ্ছে কম্বিনেশন। কম্বিনেশন মানে কি? কম্বিনেশন মানে হচ্ছে বাছাই করা, বাছাই করা। তো ওইটাই, আমি এই যে পাওয়ারটা ছিল না আমার 5, এটা বাছাই করে আমি দুজনকে ভাগাভাগি করে দিছি প্রত্যেক পদে। এটাই। তো এখন কিন্তু আমরা ত্রিভুজ দিয়ে আর সহগ নির্ণয় করতে হয় নাই, সরাসরি পারছি, তাই না? একটা জিনিস খেয়াল রাখবা তোমরা এই অঙ্কগুলোর ক্ষেত্রে, যে এইখানে যদি 0 হয় তাহলে এই যে এখানে 0 হবে, আর এখানে যদি 1 হয় এখানে 1 হবে, আবার এখানে 2 হলে এখানে 2 হবে। তো এইগুলো খেয়াল রাখবা। এখানে 3 হইলে এখানে 3 হবে, এখানে 4 হইলে এইখানে 4 হবে। এই যে সি এর নিচে 5 হয়েছে এবং দ্বিতীয় পদের মাথায় 5 হয়েছে, বুঝছো? তো এরকম ঘটনাগুলো ঘটবে। এখন পরেরটা তোমরা ক্যালকুলেটরে বসাই করতে পারবা না, অবশ্যই পারা উচিত। কিভাবে করবা? পরেরটুকু ক্যালকুলেটরে বসাবা। দেখো এখানে কত আছে? 5c0। 5c0 এর মান হচ্ছে 1। 5 শিফট ক্লিক করে ভাগ চিহ্নতে ক্লিক করবা, দেন হচ্ছে 0। কত আসলো? এটা 1 আসলো। তাহলে এটার মান হচ্ছে 1, আর এখানে আছে 0.99 এর পাওয়ার হচ্ছে 0। তো কোনো কিছুর পাওয়ার 0 হওয়া মানে তো সেটার ভ্যালু 1। এখানে কত আসবে জানো? ক্যালকুলেশন করলে 1 আসবে। প্লাস 5c1 এর মান কত জানো? 5c1 এর মান হচ্ছে 5। 5 এর সাথে এই যে 0.99 গুণ হবে, 5 এর সাথে কি হবে? 0.99 গুণ হবে। 5 গুণ 0.99 আসতেছে হচ্ছে 4.95। 4.95 প্লাস এবার হচ্ছে 5c2, এটার মান বের করো ক্যালকুলেটর থেকে। 5c2 এটা আসছে 10। 10 এর সাথে যদি 0.99 এর স্কোয়ার গুণ হয়, এই যে দেখো 10 এর সাথে 0.99 স্কোয়ার কি হবে? গুণ হবে। তাহলে 10 ইন্টু 0.99 স্কোয়ার, এখানে যেটা আসলো সেটা হচ্ছে 9.801। 9.801। এরপরের পদটা নিতে হবে 5c3। 5c3 এটার মানও দেখবা 10 আসছে। তো 10 এর সাথে 0.99 কিউব গুণ করতে হবে। 10 এর সাথে 0.99 কিউব গুণ করতে হবে। 0.99 টু দি পাওয়ার হচ্ছে 3। এখানে আসছে 9.70299। 9.70299 এটা আসছে। প্লাস প্লাস পরের পদটা কত হবে? 5c4। এই যে দেখো এত বোঝা যাচ্ছে না এখানে অত, এই যে এখানে 5c4 আছে, বুঝছো? আমি যেখানে গোল দিলাম 5c4। 5c4 এর ভ্যালু কত? ক্যালকুলেটর থেকে বের করবা। 5
শিফট শিফট ক্লিক করে ভাগ চিহ্ন 4, এটার মান আসে 5। তো 5-এর সাথে গুণ দিবা 0.99 টু দি পাওয়ার 4, 5-এর সাথে গুণ দিবা 0.99 টু দি পাওয়ার হচ্ছে 4। এখানে আসছে 4.8029805, পুরোটাই নিতে হবে তোমার এখানে। 8029805, 8029805 পুরোটাই নিবা প্লাস, এবং লাস্টেরটা বাকি আছে, লাস্টেরটা কত আসবে তাহলে? লাস্টেরটা আসবে 0.99 টু দি পাওয়ার 5। এটা তো আরো বড় আসছে, এত বড় না তো সম্ভব না, যাই হোক চেষ্টা করি যতটুকু নেওয়া যায়। 0.95009900, 0.95009900, এটাই তো, এই পর্যন্ত লিখছি আর কি, আর লিখতেছি না। তো তোমরা পুরোটা নিলে আরো ভালো হয়। এখন এগুলো যোগ করে দিবা, তাহলে মান চলে আসবে। যোগ করে দাও, প্লাস 4.802 4.802 98005 98005 প্লাস 9.70299 9.70299 প্লাস 9.801 প্লাস 4.95 প্লাস 1, চলে আসছে না 31.2079। তাহলে কি নিব? দেখো আমাদের আসছে হচ্ছে 31.2079, আরও আসছে তো, পুরোটা নিবা আগে। 2079601 কিন্তু আমাদের প্রশ্নে কতটুকু বলছে? 4 দশমিক পর্যন্ত নির্ণয় করতে বলছে, মানে দশমিকের পরে 4 ঘর নিবা। 31.2079 এটাই অ্যান্সার। দশমিকের পরে কয় ঘর নিবা? 4 ঘর নিবা, এটাই অ্যান্সার। তো এতে সহজ কিছু আছে? আমি তোমাদের অনেক কথাবার্তা বলে বুঝাইছি, কারণ অনেকের ক্লাস গ্যাপ আছে, মাঝখানে অনেকে ক্লাস করো নাই বা মনোযোগ দাও নাই। অনেক জিনিস এক অঙ্কের ভিতরে ভাঙায় করাইলাম যাতে বুঝতে পারো। এবার আমরা অঙ্ক করব। এটাকে ভাঙাবো এখন। কি আছে? 2k মাইনাস এক্স ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার হচ্ছে 5। এটার বিস্তৃতিতে কে কিউবের সহগ 720, কে কিউবের সহগ 720, তার মানে আমাদের কে কিউব পর্যন্ত যাওয়া লাগবে, তারপরে দেখবো সহগ কে কি আছে, তাই না? আগে এটাকে বিস্তৃতি করি। প্রথমে খেয়াল করো, প্রথমে তোমার যে টোটাল পাওয়ার আছে 5 টাকা আছে, 5 টাকা থেকে 0 টাকা বাছাই করলা, ওকে। তো তোমার যে প্রথম পদটা আছে, তুমি যদি এইভাবে, তোমার যদি মনে না থাকে, এভাবে যদি মনে না থাকে, প্র্যাকটিস করবা বেশি বেশি করে। সহগগুলো আমি কিন্তু সাথে সাথে বসাই দিচ্ছি। এর আগে যে অঙ্কগুলা করছি, সহগগুলা কিন্তু আমি অঙ্ক করার পরে বসাইছি, এখন আমি আগেই বসাই দিচ্ছি। আগে বসায় অভ্যাস করে ফেলবা। আচ্ছা, 5 টাকা থেকে 0 টাকা বাছাই করছো, কারে দিবা? 2 নাম্বার পদকে দিবা। মাইনাস এক্স বাই 2 2 নাম্বার পদকে দিলা। এই যে 2 নাম্বার পদ তো মাইনাস এক্স বাই 2, প্লাস নেওয়া যাবে না কিন্তু, মাইনাস এক্স বাই 2, ওকে। তাহলে 2 নাম্বার পদকে 0 টাকা বাছাই করে দিছো। আর বাকি 5 টাকা কে পাবে? প্রথম পদ কে? 2 কে না? 5 টাকা পেয়ে যাবে। এই তো। এইভাবে লিখতে পারতে হবে, কিন্তু এইভাবে লিখতে পারতে হবে। এই যে এখানে 0 হইলে এখানেও 0, বুঝছো? ওকে, প্লাস পরে 5 টাকা থেকে 1 টাকা বাছাই করবা। 1 টাকা বাছাই করে কারে দিবা? 2 নাম্বার পদকে দিবা। আর বাকি যে 4 টাকা আছে সেটা দিবা প্রথম পদকে। তো এইভাবে যদি কষ্ট হয়, তাহলে ওই যে আগে যেভাবে করছে ওইভাবে করবা, যে একটার পাওয়ার বাড়বে একটার পাওয়ার কমবে। দেখো 5 থেকে পাওয়ার হয়ে গেছে 4, আর 0 থেকে পাওয়ার হয়ে গেছে 1, এভাবেও কিন্তু করা যায়, ঠিক আছে? তো আমি এখন সরাসরি লিখে ফেলি, বাকিগুলো তো পারবো। 5c2 2k, এটার পাওয়ার 1 কমবে আর দ্বিতীয় পদের পাওয়ার 1 বাড়বে, প্লাস আর কি করার দরকার আছে? আর তো করার দরকার দেখতেছি না আমি। কেন দেখতেছি না বলো তো? আমাদের বলছে এর যে বিস্তৃতিতে কে কিউবের সহগ, কে কিউব আমরা পেয়ে গেছি না? এই যে এখান থেকে কে কিউব আসবে না? বলো তো, এখান থেকে কি আসবে? কে কিউব আসবে। তাহলে এখান থেকে যদি কে কিউব আসে, তা তো আর করার দরকার নাই আমার। কেন দরকার নাই সেটা করলেই বুঝতে পারবা। প্লাস দিয়ে ডট 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 দিয়ে দিবা। কেন ডট 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 দিবা? কারণ আরও তো করা লাগতো আমাদের, তাই না? আর তো করা লাগতেছে না আমাদের প্রশ্ন অনুযায়ী।
এখানে খেয়াল করো তো কে কিউবের সহগ কত, সেটা একটু ক্যালকুলেশন করলে বোঝা যাবে। 5c0 এটার মান হচ্ছে 1, 2 টু দি পাওয়ার 5 মান হচ্ছে 32, আর কে টু দি পাওয়ার 5, আর এটার মান তো 1, কোনো কিছুর পাওয়ার 0 হলে তো 1। 5c1 এটার মান কত 5, আর এখানে আছে কত 2 টু দি পাওয়ার 4, 5c1 এর মান কত, এটার মান কত 5, আর 2 টু দি পাওয়ার 4 এটার মান কত 16, আর এখানে আছে কত মাইনাস হাফ, এখানে আছে মাইনাস হাফ। তাহলে 5 16 হচ্ছে 80, 80-কে 2 দ্বারা ভাগ করলে 40, মাইনাস ছিল তাহলে -40, -40 সাথে একটা এক্স ছিল, আর কে টু দি পাওয়ার 4 ছিল, -40 কে টু দি পাওয়ার 4 এক্স। আস্তে আস্তে সাবধানে ক্যালকুলেশন করবা। প্লাস 5c2 এটার মান কত, এটার মান মেবি 10, আশা করি 10 আর কি। 5c2 এটার মান হচ্ছে 10, তারপর 2 কিউব এটার মান কত 8, তারপর এখানে কি আছে 2 এর উপরে দেখো স্কোয়ার আছে, মানে হাফের উপরে এখানে স্কোয়ার আছে, তার মানে কত 1/4 ইন্টু 1/4। তাহলে 80 ভাগ হইতেছে তোমার 4, কত আসবে 80 ভাগ 4 দিলে 20 আসবে না, 80 ভাগ 4 দিলে 20 আসবে। তাহলে এখানে তোমার যদি 20 আসে, 20 সাথে কে ছিল, কে কিউব ছিল আর এক্স স্কোয়ার ছিল, কে কিউব এক্স স্কোয়ার এইটা, প্লাস ডট 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 ডট, আর তো করার দরকার নাই। তোমার কে কিউবের সহগ কত বলো তো, তোমাকে বলছে কে কিউবের সহগ, কে কিউবের সহগ কত 720। আমাদের কে কিউবের সহগ কত বলো তো, আমাদের এই যে কে কিউব যার সহগ বলবে সে বাদে বাকিটা, আমাদের কে কিউবের সহগ কত 20 এক্স স্কোয়ার না, আমাদের কে কিউবের সহগ কত, কে কিউবের সহগ, কে কিউবের সহগ হচ্ছে 20 এক্স স্কোয়ার, এক্স কিউব দিয়ে দিছি বলে 20 এক্স স্কোয়ার, আর ওরা আমাকে দিয়ে দিছে কত 720। তাহলে প্রশ্ন মতে 20 এক্স স্কোয়ার সমান সমান হচ্ছে 720। এখান থেকে তুমি এক্স এর মান বের করবা, তাহলে এক্স স্কোয়ার আসবে 720 ভাগ হচ্ছে 20, 0 0 কাটা, 36 দুগুণে 72, এক্স স্কোয়ার সমান সমান হচ্ছে 36। তাহলে এক্স এর মান কত আসবে √36, √36 মানে কত 6। তোমাকে এই যে এক্স এর মানই বের করতে বলছে, বুঝছো? সহজ কিন্তু অঙ্কটা, কঠিন না, কঠিন না, শুধু তোমাকে দ্বিপদী বিস্তৃতি পারতে হবে, দ্বিপদী বিস্তৃতি পারতে হবে, তাহলেই পারবা। এরকম অঙ্ক আমরা সামনে আরো একটা দেখব, তারপর আমরা পারবো। আর নিজে থেকে তোমার বাসায় একটু করতে হবে, তাহলে তোমরা এই জিনিসগুলো পারবা। আর একটা কথা বলতেছি, ক্লাসে যা করাচ্ছি এই অধ্যায় থেকে এর বাইরে কিছু আসবে না, এর ভিতর থেকে অঙ্ক আসবে, মান চেঞ্জ থাকবে, এই হচ্ছে কথা, বাট কোয়ালিটি সব সেম। তো এই অধ্যায় থেকে কমন পাওয়া খুবই সহজ, এই অধ্যায় থেকে যদি অ্যান্সার করতে পারো তাহলে তোমার জন্য খুব সুবিধা হবে। এটা হচ্ছে পাশ করার অধ্যায়, এই অধ্যায়, তারপর হচ্ছে সম্ভাবনা, এগুলো হচ্ছে, তারপর যে অসীম ধারা করাইছি না, এই 3টা অধ্যায় হচ্ছে পাশ করার অধ্যায়, এগুলো দিয়ে পাশ করতে হবে তোমাদের। ওকে, তো আমি তো চাই না তোমরা পাশ করো, চাই তোমরা ভালো রেজাল্ট করো। পাস দিয়ে কি হবে বলো, সায়েন্স থেকে পাস নিয়ে কিছু হবে না। কমার্স থেকে যদি জিপিএ 4ও পাও তাও ভালো, কিন্তু সায়েন্স নিয়ে জিপিএ 4 পাইলে একেবারে যে দাম নাই এরকম না, আমি বলতেছি না দাম নাই, বলতেছি যে জিপিএ 5 পাওয়া সহজ সায়েন্স থেকে। হুম, সেটাই। সায়েন্সে কিন্তু কম্পিটিশন অনেক বেশি, সায়েন্সের কি কম্পিটিশন অনেক বেশি। সায়েন্সে দেখো, সায়েন্সে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে 1 লাখের উপরে পরীক্ষার্থী থাকে, 1 লাখের উপরে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে। আর সিট থাকে মনে করো 1000, 500, তারপর বিভিন্ন ভার্সিটিতে বিভিন্ন রকম সিট থাকে, যেমন আমার ভার্সিটিতে সিট হচ্ছে 600। তো 1 লাখ পরীক্ষা দিবে, বুঝছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 600। তো ধরো যে, হ্যাঁ ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের সময় পরীক্ষা দিয়েছিল 1,36,000। হ্যাঁ আমার হচ্ছে পজিশন আসছিল কত কত, 2900 কত জানো এরকম। তো এখান থেকে পাশ করছিল মনে পাশ করছিল হচ্ছে 8,000, বুঝছো? 8,000 মানুষ পাশ করছে এই 1,36,000 থেকে। তো এই 8,000-এর ভিতরে যারা 5,000-এর মধ্যে ছিল তারা হচ্ছে সাবজেক্ট পাইছে, বুঝছো? তারা হচ্ছে সাবজেক্ট পাইছে বলতে তারা ভর্তি হইতে পারছে। 8,000 পাশ করলেই তো ভর্তি হওয়া যাবে না, এতগুলো তো সিট থাকা লাগবে, এতগুলো তো সিট নাই।
তার মানে মানুষ পাশই করতে পারে নাই। আর এইবার এইবার মনে করো 1,20,000 মনে হয় পরীক্ষা দিয়েছে। হ্যাঁ, 1,20,000 পরীক্ষা দিয়েছে, পাশ করছে কত জানো? পাশ করছে 6,000 মনে হয়, 6,000। তো 6,000 পাশ করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিট সংখ্যা হচ্ছে 1750, বুঝছো? তো এই 1750, এখানে কথা আছে দেখো, যারা এই যে 6,000-এর মধ্যে আছে ওরা তো 1750 সিট দখল করার চেষ্টা করবে, বাট সবাই করবে না কেন? এই যে 6,000 যারা পাশ করছে এদের মধ্যে অনেকে কোথায় চলে যাবে? বুয়েটে চলে যাবে, অনেকে বুটেক্সে চলে যাবে, অনেকে, হ্যাঁ অনেকে রুয়েটে চলে যাবে, অনেকে চুয়েটে চলে যাবে। হ্যাঁ হ্যাঁ, রুয়েট হচ্ছে রাজশাহী, আর বুয়েট হচ্ছে তোমার ঢাকায়। এগুলা রুয়েট রাজশাহী, চুয়েট চট্টগ্রাম, আর কুয়েট, কুয়েট হচ্ছে খুলনা, বুঝছো? এই দুইটা হচ্ছে ঢাকায়, বুটেক্স আর বুয়েট। তার কারণ হচ্ছে অনেক কিছু আছে, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়লে হয়তো যে নাম ডাক বেশি থাকতো বা মানুষ প্রায়োরিটি বেশি দিত, এরকম কিছু। বাট ক্যারিয়ারের কথা চিন্তা করছি, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি তো বুটেক্সে ইঞ্জিনিয়ারিং পড়তেছি না, আমার শখ ছিল ইঞ্জিনিয়ারিং, এর জন্য আমি বুটেক্সে আসছি। তো এগুলো হচ্ছে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, আর ঢাকা ইউনিভার্সিটি তো জেনারেল ইউনিভার্সিটি। হ্যাঁ, তো যেটা বলতেছিলাম যে ধরো যে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়লা, তুমি নামের আগে ইঞ্জিনিয়ার বসাইতে পারবা না, বাট এই যে এগুলো থেকে পড়লে নামের আগে ইঞ্জিনিয়ার বসাইতে পারবা, যে ইঞ্জিনিয়ার আব্রাম, এরকম এরকম। আহ, ভালো মতো পড়ো, ইনশাল্লাহ সবাই পারবা। তো সেটাই বলতেছিলাম যে এইবার কি হয়েছে জানো, এই যে 6,000, 6,000 মানুষ যে পাশ করছে, 6,000 মানুষ যে পাশ করছে, 6,000 থেকে তো বুটেক্স বইটা চলে গেছে, এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্টই পাই নাই। 500 সিট খালি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, বুঝছো? হ্যাঁ, 500 সিট খালি, ভর্তি হওয়ার যোগ্য মানুষ নাই, পাশই করে নাই পোলাপানে। হাইশো না, হাইশো না, হাইশো না। আমি বলি তোমাকে, এক একটা এমসিকিউর জন্য 45 সেকেন্ড সময় পাওয়া যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে, বুঝছো? এক একটা এমসিকিউর জন্য। হ্যাঁ, কোনো ক্যালকুলেটর থাকে না, নো ক্যালকুলেটর, কোনো ক্যালকুলেটর থাকে না। প্লাস প্রশ্নে কোনো জায়গা থাকে না রাফ করার মতো। আর এক একটা এমসিকিউ হয় হাফ পেজের মতো, হাফ পেজ। তোমার খাতার হাফ পেজ লাগবে এক একটা এমসিকিউ সলভ করার জন্য। সেট কোড, সেট কোড হচ্ছে তোমাদের এসএসসি পরীক্ষায়, ধরো এই যে এখানে মুয়াজ বসছে, মুয়াজ, তারপরে মনে করো যে রকিবুল, তারপরে মনে করো তুমি, আবরাম। লাখ লাখ শুক্রিয়া করে তো লাভ নাই, মুয়াজের এমসিকিউ সেট পড়বে ক, রকিবুলের পড়বে খ, তোমার পড়বে গ, মিলবে না তো। আল্লাহ নামে লিখলেও মিলবে না তো, এমসিকিউ এমসিকিউ মিলবে না। এমসিকিউ ধরো যে মুয়াজের 1 নম্বরে যেটা, তোমার 30 নম্বরে সেটা, বা তোমার 23 নম্বরে। মিলাই লিখতে গেলে তো টাইম পাবা না, ও মুয়াজেরও তো সলভ করা লাগবে, তাই না? দেখাইবো ঠিক আছে, কিন্তু ওর তো নিজের সলভ করে নিজের তো বাঁচতে হবে, তাই না? নিজের বাঁচলে বাপের নাম, তারপরে বন্ধুর নাম। আর রাইটিং এ কোনো প্যারা নাই। আচ্ছা, এটা পড়বো, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্ক এই অধ্যায়ের। এইটা আরেকটা আছে, এই দুইটা অঙ্ক থেকেই চলে আসবে তোমাদের এবার পরীক্ষায়, যদি এই অধ্যায় থাকে আর কি সিলেবাসে। বলছে 1 + x/4 টু দি পাওয়ার n, এবার আর পাওয়ার দিয়ে দেয় নাই, এর বিস্তৃতির তৃতীয় পদের সহগ এবং চতুর্থ পদের সহগের দ্বিগুণ, তৃতীয় পদের সহগ চতুর্থ পদের সহগের দ্বিগুণ n এর মান নির্ণয় করতে বলছে, n এর মান নির্ণয় করতে বলছে। ওকে, তাহলে আমরা আগে n এর মান নির্ণয় করি, আমরা এতটুকু করবো আগে, এতটুকু আগে করবো। তাহলে দেখো, 1 প্লাস, মনোযোগ দিয়ে করতে হবে, x/4 টু দি পাওয়ার হচ্ছে n। তাহলে এখানে আমি এখন দ্বিপদী বিস্তৃতি কিভাবে করবো? এখানে তো n এর মানই দেওয়া নাই, n এর মানই বের করতে বলছে, কিভাবে করব? তো খেয়াল করো, আমরা কি করতাম, আমার কাছে 5 টাকা ছিল, এটাই তো n, এটাই তো n। এই দেখো আমি প্রত্যেকবার কি লিখতাম, 5C0, 5C1, 5C2। যদি আমার এখানে n থাকে তাহলে আমি কি লিখবো, NC0, NC1, NC2, এভাবেই তো লিখবো, তাই না? ওকে, দেখো প্রথমে হচ্ছে
আমার যে মোট পাওয়ার ছিল বা মোট টাকা আছে, এখন মনে করো n টাকা থেকে আমি 0 টাকা বাছাই করলাম, n টাকা থেকে 0 টাকা বাছাই করলাম, দিলাম হচ্ছে 2 নাম্বার পদকে। তাহলে বাকি n টাকা কে পাবে? 1 পেয়ে যাবে, 1 n টাকা পেয়ে যাবে, মানে প্রথম পদ পেয়ে যাবে। মানে আমি n টাকা ছিল আমার কাছে, n টাকা আছে, n টাকা থেকে 0 টাকা 2 নাম্বার পদকে দিছি, তাহলে 1 নাম্বার পদ কত টাকা পাবে? পুরো টাকাই পাবে। আচ্ছা, প্লাস এখন কি হয়, পরেরটা হয় nc1, 1 এর পাওয়ার মানে প্রথম পদের পাওয়ার 1 কমে যাবে, n ছিল n থেকে 1 কমে যাবে n-1, আর দ্বিতীয় পদের পাওয়ার 1 বেড়ে যাবে x/4, এটার পাওয়ার 1 বেড়ে যায়, কত হবে? 1 হয়ে যাবে। প্লাস nc2, 1 এর পাওয়ার আরো 1 কমে যাবে, n-1 ছিল না, n-1 থেকে আরো 1 কমে গেলে n-2 হয়ে যাবে। দেখো n-1 এখান থেকে আরো 1 কমে গেল -1, কত হবে? n-2। তাহলে x/4 এটার পাওয়ার আরো 1 বেড়ে যাবে। এই দেখো সবসময় দেখো একটা জিনিস খেয়াল রাখবে, এই যে 0 0 দুটা মিল থাকতেছে, 1 1 2 2, এই দুটা অলওয়েজ মিল থাকবে। ওকে, তো 3 নাম্বার পদ বের করছি, প্লাস nc3, 1 একের পাওয়ার আরো 1 কমবে, n-2 ছিল, n-2 থেকে আরো 1 কমে গেলে n-3, আর x/4 এর পাওয়ার আরো 1 বেড়ে যাবে, 3 হয়ে যাবে। আর করার দরকার নাই, কেন দরকার নাই? প্লাস ডট ডট ডট, আর করার দরকার নাই কেন? যে আমাদের বলছে তৃতীয় পদ এবং চতুর্থ পদের সহগের দ্বিগুণ। তৃতীয় পদ কোনটা? এটা আমার 1 নাম্বার পদ, এটা 2 নাম্বার পদ, এটা 3 নাম্বার পদ, এটা হচ্ছে 4 নাম্বার পদ। তো এখানে যেহেতু আমাদের তৃতীয় পদ আর 4 নাম্বার পদের কথাই বলছে, তাহলে তো আমাদের আর দরকার নাই, 3 নাম্বার এবং 4 নাম্বার পদ হলেই আমাদের হয়ে যাবে। আমাদের কি বলেছে এখানে, যে তৃতীয় পদের সহগ কত? শর্ত মতে লিখবা, শর্ত মতে তৃতীয় পদের সহগটা কত? 3 নাম্বার পদ কোনটা? এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এই যে 3 নাম্বার, 3 নাম্বার হচ্ছে এটা। তো 3 নাম্বার পদের সহগ মানে কি? চলক বাদে বাকি অংশকে কি বলে? সহগ বলে। এখন একটা জিনিস তোমার এখানে মাথায় রাখো, 1 এর পাওয়ার যা মন চাই তাই হোক, সেটা তো 1ই হবে, তাই না? দেখো 1 এর পাওয়ার মনে করো আব্রাম দিয়ে দিলাম, আব্রাম, এটা 1ই আসবে। 1 এর পাওয়ার মনে করো 2000, 1000, 1 লাখ দিয়ে দিলে এটা 1ই আসবে। 1 এর পাওয়ার যা মন চাই দাও না কেন, 1ই আসবে। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। 1 এর পাওয়ার, এই দেখো 1 এর পাওয়ার n-2 আছে, 1 এর পাওয়ার যা মন চাই তাই থাকুক, এটার মান কত? 1ই আসবে। ওকে, বাদ। এখন কথা হচ্ছে এখানে খেয়াল করো, উপরে x স্কয়ার আছে আর নিচে কত? 4, মানে x/4 হোল স্কয়ার আছে, x স্কয়ার আর নিচে 4 কে স্কয়ার করলে নিচে 16। এখন আমি কি বলেছি এখানে, কি বলেছে? তৃতীয় পদের সহগ। সহগ মানে কি জানো? সহগ মানে হচ্ছে চলক বাদে বাকি অংশ। সহগ মানে হচ্ছে চলক বাদে বাকি অংশ। এই জায়গাতে চলক মানে এক্স স্কয়ার, এটা বাদে যা আছে সেটাই হচ্ছে সহগ। এখন কথা হচ্ছে এক্স স্কয়ার বাদে কে কে আছে? nc2 এটা আছে, তারপরে এই যে নিচে 4 আছে না, 4 কে স্কয়ার করলে 16, মানে 1/16 এটা আছে। এক্স স্কয়ার ছাড়া লিখছি আর কি, এক্স ছাড়া, চলক ছাড়া যেটা আছে সেটা হচ্ছে সহগ। এটা কি নিলাম? তৃতীয় পদের সহগ। এবার চতুর্থ পদের সহগটা নাও। চতুর্থ পদের সহগ কেমন হবে? এটার মান তো 1, এটার মান তো লিখতে হবে না আর। চতুর্থ পদের সহগে আছে nc3, আর এখানে কি আছে? x/4 হোল কিউব। তো এক্স কিউব তো আমি নিব না, শুধু 1/4 কিউব নিব, কারণ সহগ হচ্ছে চলক বাদে বাকি অংশ। তাহলে এক্স কিউব বাদ দিয়ে যে কোনটা আছে? 1/4 উপরে কিউব, 1/4 কে কিউব করলে কত হয়? 1/64, 1/64। কি লিখলাম? 16 লিখছি, 1/64 এইটা। তো আমাদের প্রশ্নে কিন্তু এটা বলে নাই, আমাদের কি বলেছে? তৃতীয় পদের সহগ চতুর্থ পদের সহগের দ্বিগুণ। তৃতীয় পদের সহগ কোনটা? এটা। চতুর্থ পদের সহগ কোনটা? এটা। তাহলে তৃতীয় পদের সহগ হবে চতুর্থ পদের সহগের দ্বিগুণ, দ্বিগুণ 2 গুণ করতে হবে। তৃতীয় পদের সহগ চতুর্থ পদের সহগের দ্বিগুণ। এতটুকু লিখতে পারলেই পরেরটুকু ক্যালকুলেশন আমরা করতে পারবো। এতটাও ইজি না, বাট আমরা এতটুকু লিখতে পারাই অনেক ব্যাপার। এতটুকু লিখলে অঙ্কে অর্ধেক নাম্বার পেয়ে যাবে আর কি, অর্ধেক। 4-এ 2 দিবে এতটুকু করার পরে। আচ্ছা, নেক্সট আমরা এরপরে কি করব? এটাকে ক্যালকুলেশন করে এখান থেকে n এর মান বের করব। কিভাবে করব সেটা দেখবো এখন।
তোমাদের এবার এসএসসি রেজাল্টে দিল তোমাদের বড় ভাইদের, এসএসসিতে কিন্তু এবার 6 লাখ ফেল আসছে, 6 লাখ ফেল। হ্যাঁ হ্যাঁ, ও হচ্ছে কমার্স থেকে অনেক ভালো করছে, কমার্সে কম্পিটিশন কম, কমার্স থেকে যথেষ্ট ভালো করছে। হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই। এখন মানুষের টার্গেট লাইফে অন্যরকম থাকে, যার যেমন টার্গেট ওইটাই, যার যেমন ইচ্ছা। তো এখনের অনেকের বলে যে, আমি একটা কথা বলি যে যার যেমন ইচ্ছা হোক আর যাই হোক, এখনকার যুগে সায়েন্সের কোনো বিকল্প নাই। মানে সায়েন্স নিলে তুমি মুচি থেকে শুরু করে ব্যাংকার, তারপরে হচ্ছে নাপিত, তারপর ইঞ্জিনিয়ার, ডাক্তার, পাইলট সবই হইতে পারবা। আর কমার্স সেগমেন্ট থেকে, আর্টসের সেগমেন্ট আর কমার্সের সেগমেন্ট থেকে তোমার যাওয়ার রাস্তা অনেক কম। মানে আমি তোমার যেটা বলতে চাচ্ছি যে তুমি সব জায়গাতে হাত দিতে পারবা, সায়েন্সের স্টুডেন্ট সব জায়গাতে তুমি হাত দিতে পারবা, কোনো জায়গা বাদ নাই, কোনো একটা জায়গাও বাদ নাই, একটা সিঙ্গেল জায়গাও বাদ নাই। ওকে, ঠিক আছে, তাহলে এখন কি করবো, এটা সমাধান করব। কি আছে, NC2 1/16 সমান সমান 2 × NC3 1/64। এটা সমাধান করে কার মান বের করব, এন এর মান বের করব। দেখে তো খুব ভয়াবহ লাগছে, তাই না? আচ্ছা, আব্রাম আমাকে একটা সূত্র বলবা। NCR, এটার সূত্র কি পড়াইছিলাম বলো তো? তিনজনের মধ্যে যে বলতে পারো সে পুরস্কার নগদ। NCR এর ফর্মুলা কি ছিল? দ্রুত বলতে হবে, 2 মিনিট, 2 মিনিট না, 1 মিনিটের ভিতরে বলতে হবে, নাহলে তো চ্যাট জিপিটি ইউজ করবা তোমরা। হ্যাঁ, এনসিআর এর ফর্মুলা বলো, ফর্মুলা। সূত্র ছিল এটার একটা। সূত্র, সূত্র চ্যাট জিপিটি দেখে বলতেও পারবা না তুমি। 1 মিনিট শেষ, শেষ শেষ শেষ। ও বাবা, কিছুই হয় নাই, কিছুই হয় না, এটা সূত্র ছিল দেখো। 20টা জয় করে ফেলছো। উপরে হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল, নিচে আর ফ্যাক্টোরিয়াল, আর এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। তুমি, আমি তো বললামই, তুমি সূত্র দেখলেও বলতেও পারবা না দেখে। খুব বলতে পারছো ভাই, প্রশ্নবোধক চিহ্ন, অস্থির। ফ্যাক্টোরিয়াল, এত চিল্লায় চিল্লায় ফ্যাক্টোরিয়াল পড়াইলাম, হাই রে। কেন পড়াই, কাদের পড়াই? আচ্ছা, NC2, তাহলে এটা সূত্র বসাও, NC2 এটা সূত্র বসাও। উপরে হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল, নিচে আর ফ্যাক্টোরিয়াল, আর এর জায়গায় কত আছে, 2, 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর, আর এর জায়গায় আছে 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 1/16। তো 16টাকে তুমি ওই পাশে নিয়ে যাও, এত কষ্ট করে এখানে রাখার কোনো মানে হয় না। 16টা নিচে গুণ ভাগ অবস্থায় আছে না এখানে পুরোটা, ওই পাশে গেলে গুণ অবস্থায় চলে যাবে আর কি। বা তুমি মনে করতে পারো 16টা নিচে আছে, এই পাশে গেলে উপরে চলে যাবে, এরকম ভাবে কল্পনা করতে পারো। আচ্ছা, এই পাশে আসো, এই পাশে আহ, যদি নিচে কত আছে, 64, 64, উপরে আছে কত, এই যে 2, উপরে 2 আছে, আর 16টা উপরে এসে গুণ হয়ে যাবে আর কি। এই একটু সাজায় লিখছি, তোমরা আর গুণন করে চাইলে লিখতে পারো। এখন আমার NC3 এটা লিখতে হবে না, ফর্মুলা বসাও এখানে, n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল, আর কত, 3, 3 ফ্যাক্টোরিয়াল, আর n মাইনাস আর, আর এর জায়গায় আছে 3 ফ্যাক্টোরিয়াল, ফর্মুলা বসাইছি আর কি। এই পাশে দেখো, এই পাশে n ফ্যাক্টোরিয়াল আছে, এই পাশে n ফ্যাক্টোরিয়াল আছে, দুইটা কাটা। তো তোমরা পরীক্ষা হলে আবার এই পাশে এই পাশে এই পাশে কেটে দিও না। আমি এখানে বুঝে এমনি দেখাইছি আর কি, যে উপরে নিচে মানে দুইটা উপরে একই জিনিস থাকলে কাটাকাটি করা যায় আর কি। ওকে, এই যে একটা কাজ করবে এখন, সবগুলোকে এক সাইডে আনো, নিচে আছে 2 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। এই যে নিচে যেটা আছে না, এটা আর গুণন করে এই পাশে উপরে উঠায় ফেলো। উপরে উঠায় ফেললে কি হবে, উপরে উঠায় ফেললে এখানে হবে হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। মানে ওই নিচেরটাকে, ডান পাশে যে নিচে ছিল না, এটাকে যেখানে লিখতেছি n মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল সমান সমান 16 দুগুণে 32, আর নিচে হচ্ছে 64, কাটাকাটি করলে 1/2 আসবে।
1/2 আসবে। এইবার বড়টাকে ভাঙাবো। 3 ফ্যাক্টোরিয়ালকে ভাঙালে কিভাবে লেখা যায়? 3 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, এগুলো কিন্তু দেখাইছি। তারপর নিচে আছে 2 ফ্যাক্টোরিয়াল। নিচে n-2টাকে ভাঙানো যায় না? n-2 ইন্টু n-2 এর চেয়ে আরো এক কম n-3 তার ফ্যাক্টোরিয়াল। উপরে আছে n-3 ফ্যাক্টোরিয়াল, আর আছে হাফ। n-3 ফ্যাক্টোরিয়াল n-3 ফ্যাক্টোরিয়াল কাটা, 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল কাটা। একটু আর গুণন করে দাও। আর গুণন করলে এই যে 3 আর এখানে 2, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, আর এ পাশে n-2 আর হচ্ছে 1 গুণ করলে n-2। এই যে n এর মান বের হয়ে গেছে। n এর মান হচ্ছে 6 + 2 8। n এর মান বের করতে বলছিল, বের হয়ে গেছে অনেক কষ্টের পরে ভাই, অঙ্কটা আসবে। n এর মান বের করতে বলছে, এটা বের করছি, এটার ভ্যালু আসছে 8। আচ্ছা, বিস্তৃতির পদ সংখ্যা কত? এই আব্রাম বলো তো, n এর মান যদি 8 হয় তাহলে পদ সংখ্যা কত, মানে কয়টা পদ হবে? n এর মান 8 হলে পদ কয়টা হবে বলো তো, বলো বলো। হ্যালো হ্যালো, নাকি এখন নেটওয়ার্ক চলে গেছে, নাকি চ্যাট জিপিটি, নাকি আমারই নেটওয়ার্ক চলে গেছে? বলো বলো আব্রাম বলো, n এর মান যদি 8 হয় তাহলে পদ সংখ্যা কয়টা? আচ্ছা এখন বলো যে n এর মান যদি 8 হয় তাহলে পদ সংখ্যা কত? একদম প্রথম ক্লাসে দেখাইছি যে n এর মান যদি 8 হয় পদ সংখ্যা 1 বেশি হবে, পদ সংখ্যা হচ্ছে 9। দেখবা, বিশ্বাস না করলে এখন দেখাই। পদ সংখ্যা হচ্ছে 9। দেখো কোথায় বিস্তৃতি, কোথায় করলাম বিস্তৃতি, এই দেখো এখানে বিস্তৃতি করছিলাম, বাট এখানে তো কিছু বোঝা যাচ্ছে না। দেখো এখানে n এর মান কত ছিল? 5। পদ কয়টা আসছে দেখো তো, 1 2 3 4 5 6। দেখছো n এর মান যা যা তার চেয়ে 1 বেশি হয় পদ সংখ্যা, পদ সংখ্যা 1 বেশি হয়। আমি তোমাদের বলছিলাম এটা, আমি অবজারভেশন লিখে দিছিলাম না একদম প্রথম ক্লাসের প্রথম 5 মিনিটে অবজারভেশন লিখে দিছিলাম যে পাওয়ার যা তার চেয়ে 1 বেশি হয়। যেমন তোমরা যে সূত্রগুলো পড়ছো না, a প্লাস বি হোল স্কোয়ার, সূত্র কি এটার? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে স্কোয়ার মানে 2 আছে, তাহলে পদ সংখ্যা কয়টা আসবে? 3টা। এই যে 1টা 2টা 3টা, 1 বেশি আসবে অলওয়েজ, এটা মাথায় রাখো, খেয়াল রাখতে হবে। এইবার মধ্যপদ নির্ণয় করতে হবে। এবার বলতে হবে যে মধ্যপদ কি। আবার তোমরা কি পরিসংখ্যান অধ্যায়টা করেছো? জেনারেল ম্যাথের পরিসংখ্যান করছো? জানাও তো, জেনারেল ম্যাথের পরিসংখ্যান। ইয়াস, এখানে মধ্যক নির্ণয় শিখছো, মধ্যক। পদ সংখ্যা জোড় হলে একরকম, পদ সংখ্যা বিজোড় হলে একরকম। তোমরা দুইটা সূত্র শিখছো, একটা হচ্ছে এই যে এটা n/2, আরেকটা হচ্ছে n/2 প্লাস 1, দুইটা পদ। আরেকটা হচ্ছে n+1/2, একটা হচ্ছে জোড় হইলে আর একটা হচ্ছে বিজোড় হইলে, এটা বিজোড় এটা জোড়, তো এরকম। আর এখানে আমরা যেটা শিখবো এটা হচ্ছে তার উল্টা এটা হচ্ছে তার উল্টা। এখন আমরা শিখবো মধ্যক নির্ণয়, এই অধ্যায়ের সবচেয়ে আন্ডাররেটেড টপিক। এই টপিকটা স্কুল কলেজে বেশি কম, মানে কম প্রায়োরিটি দেওয়া হয়। আমার কাছে মনে হয় এবার এসএসসিতে আসবে আর কি। যাই হোক, আন্ডাররেটেড তো বুঝো, আন্ডাররেটেড লিজেন্ড এই অঙ্কটা, মধ্যক নির্ণয় বা মধ্যপদ নির্ণয়, মধ্যপদ নির্ণয়। ওকে, তো খেয়াল করো, আমি ডাইরেক্ট সূত্র লিখে দিই, তোমাদের এখানে না পেঁচাই বুঝছো, তাহলে তোমাদের পরিসংখ্যান অধ্যায়ের সাথে প্যাচ লেগে যাবে। পরিসংখ্যান অধ্যায়ে আমি একভাবে পড়াই, এখানে আবার আরেকভাবে পড়াই, তো প্যাচ লেগে যাবে। তো আমি ডাইরেক্ট সূত্র লিখে দিই তোমাদের। ধরো যে এন, এন এর মান হচ্ছে তোমার জোড়। এন এর মান যদি জোড় হয় তাহলে পদ সংখ্যা কি হবে? বিজোড় হবে। পদ সংখ্যা বিজোড়, স্বাভাবিক না? এন এর মান মনে করো 7 বা এন এর মান মনে করো 8, তাহলে পদ সংখ্যা কত হবে? 9 হবে না? মানে পাওয়ার যদি 8 হয় পদ কয়টা হবে? 9টা হবে। তাহলে পাওয়ার 8 হইলে পদ যদি 9টা হয় তাহলে পদ সংখ্যা কি আসতেছে? বিজোড় আসতেছে। আর এন এর মান জোড় আসতেছে, তো এটা মাথায় রাখতে হবে। ওকে,
তো দুইটা একই কথা বোঝায়, এন এর মান জোড় অথবা হচ্ছে পদ সংখ্যা বিজোড়, একই বোঝায় দুইটা। এমন হইলে মধ্যপদ হবে, মধ্যপদ মধ্যপদ হবে পদ সংখ্যা বিজোড়, তাহলে n প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু তম পদ, n প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু তম পদ, এটা হচ্ছে মধ্যপদ। আচ্ছা, এরপরে যদি n সমান সমান যদি বিজোড় হয়, মানে n এর মান মনে করো 7, তাহলে পদ সংখ্যা কত আসবে? 8। n এর মান যদি বিজোড় হয় তাহলে পদ সংখ্যা হবে কি? জোড়। পদ সংখ্যা হচ্ছে জোড়, n এর মান বিজোড়, পদ সংখ্যা জোড়, তখন সূত্র বা মধ্যপদ হবে, মধ্যপদ হবে দুইটা, মধ্যপদ হবে দুইটা। আচ্ছা, জোড় তো, আচ্ছা এখানে মনে হয় আমি একটু ভুল করছি, বুঝছো? এখানে ভুল হয়েছে আমার, আমার নিজেরই উল্টাপাল্টা হয়ে গেছে, নিজেরই উল্টাপাল্টা হয়ে গেছে। বিজোড় দেখে আমি করে ফেলছি, এখানে একটু ভুল হয়েছে, একটু ভুল হয়েছে। মধ্যপদ n এর মান যখন জোড় তখন মধ্যপদ হবে দুইটা, একটা হচ্ছে n বাই টু তম পদ, আরেকটা হচ্ছে n বাই টু প্লাস ওয়ান তম পদ। দেখবে তোমরা এইটাই শিখছো তোমরা পরিসংখ্যান অধ্যায়ে, যে যদি জোড় হয়, যদি উপাত্ত সংখ্যা জোড় হয়। আচ্ছা, এখন মনে করো উপাত্ত সংখ্যা বিজোড়, n এর মান বিজোড়, এখানে তো ঝামেলা লাগতেছে, আমারই তো প্যাচ লেগে গেছে, সূত্রগুলো ঝামেলা গোজামিল লাগতেছে, সূত্র সূত্র গোজামিল লাগতেছে। দাঁড়াও আমি একটু চিন্তা করে দেখি পরিসংখ্যান অধ্যায়ের সাথে। পদ সংখ্যা যদি বিজোড় হয়, পদ সংখ্যা বিজোড় হইলে মধ্যপদ হবে একটা, মনে হয় ঠিকই ছিল আগে, আগে মনে হয় ঠিকই ছিল। এটা আসলে তোমরা পরিসংখ্যান অধ্যায়ে যেটা পড়ো ঠিক তার উল্টা, পরিসংখ্যান যেটা পড়ি আমরা ঠিক তার উল্টা হয় এটা। তাহলে কিভাবে লেখা যায়? হ্যাঁ হ্যাঁ, কি বললা? বলো। আমি জোর বিজোড় এখনো লিখতেছি না, কারণ এই জিনিসটা নিজেরও কাঁচাল লাগতেছে আমার। একটা জিনিস খেয়াল করো, যখন তোমার মনে করো 1 2 3 4 5, এখানে এখানে মধ্যপদ কোনটা বলো তো, মানে মাঝখানের পদ কোনটা? 3, একটা আসতেছে। যখন তোমার পদ সংখ্যা বিজোড় তখন মধ্যপদ আসতেছে একটা, পদ সংখ্যা বিজোড় মানে কি 5টা বিজোড় না? আর যখন মনে করো দুইটা মানে জোড়, 1 2 3 4 5 6, এখন মধ্যপদ কোনটা? এখন এখন মধ্যপদ 3 আর 4 দুইটাই। তার মানে যখন পদ সংখ্যা হবে জোড় তখন দুইটা মধ্যপদ, আর যখন পদ সংখ্যা বিজোড় তখন একটা মধ্যপদ। এখন কথা হচ্ছে, আমার n এর মান যদি জোড় হয়, পদ সংখ্যা n এর মান যদি বিজোড় হয় তখন পদ সংখ্যা আবার জোড় হয়ে যায়। কারণ n এর মান কি, n এর মান যদি 7 হয় তাহলে পদ কয়টা হবে আমার? 8টা হবে। আচ্ছা দাও, আমি এত না পেঁচাই তোমাদের, সরাসরি সূত্র লিখে দিচ্ছি, মধ্যপদ নির্ণয় সরাসরি সূত্র লিখে দিচ্ছি, পেঁচায় লাভ নেই। মধ্যপদ নির্ণয়, যদি n জোড় হয়, n যদি জোড় হয়, n জোড় হলে মধ্যপদ হবে n বাই টু প্লাস ওয়ান তম পদ, আর n যদি বিজোড় হয়, n বিজোড় হলে মধ্যপদ হবে দুইটা, মধ্যপদ দুইটা, একটা হচ্ছে n প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু তম, এবং n প্লাস ওয়ান ডিভাইড বাই টু প্লাস আরও এক যোগ করে প্লাস ওয়ান তম পদ, এই দুইটা হবে তখন মধ্যপদ।
তাহলে এই দুইটা সূত্রগুলো তোমরা একটু মাথায় রাখবা, তো মাথায় রাখার চেয়ে অঙ্ক করলে বেশি মনে থাকবে। ওকে, তো অঙ্ক করি আমরা একটু। খেয়াল করো যে আমাদের এই অঙ্কটাতে কিন্তু মধ্যপথ নির্ণয় করতে বলছে। মধ্যপথ, দেখো আমাদের এই অঙ্কটা কি ছিল বলো তো, আমি তোমাদের যদি একটু দেখাই। আমাদের অঙ্কটা ছিল এরকম যে 1 + x/4 1 + x/4 টু দি পাওয়ার n। তো আমরা n এর মান কত বের করছি? n এর মান বের করছি 8। তাহলে n সমান সমান কত এখানে? 8, যা জোর। তা n এর মান যদি 8 হয়, যা কি জোর, জোর হইলে আমার মধ্যপথ কত হবে? মধ্যপথ হবে n/2 + 1 তম পদ। n/2 + 1 তম পদ। n এর মান হচ্ছে 8 / 2 + 1 তম পদ। তাহলে কত নাম্বার পদ হবে এখানে? 5 আসবে। 5 তম পদই হবে আমার মধ্যপদ। 5 তম পদই হবে মধ্যপদ। কিভাবে জানো? দেখো আমার n এর মান কত? 8। তাহলে পদ সংখ্যা কয়টা আসবে? 9টা আসবে না? দেখো 1 2 3 4 5 6 7 8 9। এখানে মাঝখানে কয় নাম্বার পদ আছে? 5 নাম্বারটা। মাঝখানে কয় নাম্বার আছে? 5 নাম্বার। এই যে 5 তম পদই হবে আমার মাঝখানের পদ বা মধ্যপদ। 5 নাম্বার পদই হবে আমাদের মধ্যপদ যখন n এর মান হচ্ছে 8। তো এখন কথা হচ্ছে যে 5 তম পদ আমি কিভাবে নির্ণয় করব? তো কি করবা? এটাকে বিস্তৃতি করবা। এটাকে বিস্তৃতি করবা এইভাবে n8c0, ওইভাবে বিস্তৃতি করবা। ওইভাবে বিস্তৃতি করতে গেলে অনেক বড় হয়ে যাবে না অঙ্কটা। চাইলে করতে পারো, চাইলে করতে পারো, 5 নাম্বার পদ পর্যন্ত যাবা। আমি একটু করে দেখাই তোমাদের। হ্যাঁ, এটাকে বিস্তৃতি করি। প্রথমে 8c0 1 টু দি পাওয়ার 8 x/4, এটার পাওয়ার হচ্ছে 0, প্লাস 8c0 1 টু দি পাওয়ার 7, এক কমে যাবে, x/4, এটার পাওয়ার 1 বেড়ে যাবে, প্লাস 8c, সরি এখানে 0 না তো, এখানে 1 8c2 1 টু দি পাওয়ার 6 x/4 টু দি পাওয়ার হচ্ছে টু দি পাওয়ার 2, তারপরে প্লাস 8c3 1 টু দি পাওয়ার 5 x/4 টু দি পাওয়ার হচ্ছে 1 বেড়ে যাবে 3, প্লাস 8c4 1 টু দি পাওয়ার 5, 1 টু দি পাওয়ার 4, এক কমে যাবে এবং x/4, এটার পাওয়ার 1 বেড়ে যাবে 4। এইটা হচ্ছে আমার 5 নাম্বার পদ। এটাই আমার মধ্যপদ। কোনটা মধ্যপদ? এটা। এটা হচ্ছে আমাদের মধ্যপদ, 5 নাম্বার পদ। এই দেখো, এটা হচ্ছে 1 নাম্বার, 1 2 3 4, আর এটা হচ্ছে 5। তো এইভাবে তুমি বিস্তৃতি করে করতে পারো যে 5 নাম্বার পদই মধ্যপদ, যেহেতু তাহলে 5 নাম্বার পদ পর্যন্ত বের করে দেখি কোনটা মধ্যপদ আসে। বাট বিস্তৃতি ছাড়া কি আমি করতে পারবো? চাইলে পারবো, আশা করা যায় পারবো। কিভাবে? সুতরাং সরাসরি পঞ্চম পদ বা 5তম পদ, 5তম পদ। তো তুমি যখন 5তম পদ বের করতে যাবা, দেখো প্রত্যেক পদে কি আছে? 8c0 8c1 8c2। খেয়াল করো, প্রথম পদে 8c0, দ্বিতীয় পদে 8c1, 3 নাম্বার পদে 8c2। যখন 3 নাম্বার পদ, তখন এখানে কত আসে? 2 আসে না? 3 নাম্বার পদে এখানে কত আসে? 2 আসে না? আর উপরে তো টোটাল পাওয়ারটা। তো ওইভাবে তুমি চিন্তা করবা, চিন্তা করো ভালো মতো। আমার তো 8 তো আছেই, তাই না? ভালো মতো ঠান্ডা মাথায় চিন্তা করো। আমার 8 হচ্ছে টোটাল পাওয়ার 8। 8c কত হবে আমি জানি না, বাট তোমাকে গেস করতে হবে যে 5 নাম্বার পদে গিয়ে কত হবে। 5তম পদ বের করবা না? সরাসরি বের করতেছি। তো 5 নাম্বার পদে গিয়ে কত হবে এখানে? 8c0, প্রথম পদে 1 এর জায়গায় 0, দ্বিতীয় পদে আবার 1, 3 নাম্বার পদে আবার 2, 4 নাম্বার পদে 3, 5 নাম্বার পদে কত হবে? 4 হবে, এক কম করে হয়। তোমাকে 5তম পদ বের করতে বলছে, তখন 8c এখানে কত হবে? 4 হবে। 8c4, এক কম হয়। 0 থেকে শুরু হয় না? 0 1 2 3 4, 0 থেকে গুনো, 0 1 2 3 4, 5টা হয় না? এই দেখো 0, তারপরে 1, তারপরে 2, তারপরটা 3, তারপরটা 4। তার মানে 5 নাম্বার পদে কি এখানে কত আসবে? 4 আসবে। ওকে, যেহেতু দ্বিপদী বিস্তৃতি, তার মানে দুইটা পদ তো থাকবে। একটা পদ হচ্ছে 1 আর একটা পদ হচ্ছে x/4। একটা পদ 1 আর একটা পদ হচ্ছে x/4। এভাবে লিখলা। এখন এইখানে যা থাকে আমরা তো এখানে তাই দেই।
এখানে 4 আছে, আমরা এখানে কত দিব? 4ই দিব। 4 আছে এখানে, আর এখানে 4 দিয়ে দিব। এইখানে যদি আমি 4 দিয়ে দিই, আর পাওয়ার বাকি থাকে কত? মানে 8 টাকা থেকে 4 টাকা বাছাই করে এখানে দিয়ে দিছি, আরো বাকি থাকে 4 টাকা। 8 টাকা থেকে 4 টাকা বাছাই করে দিয়ে দিছি, আর থাকে বাকি 4 টাকা। এটাই হচ্ছে আমাদের পঞ্চম পদ। পঞ্চম পদ আর কষ্ট করে বের করা লাগে না, দেখছো? পঞ্চম পদ। এবার তোমাকে যদি বলতো ষষ্ঠ পদ, যদি তোমার ষষ্ঠ পদ বের করা লাগতো, ষষ্ঠ পদ, ষষ্ঠ পদ কিভাবে বের করতা? 8 সি, যেহেতু ষষ্ঠ পদ বের করতে বলছে তার মানে এখানে হচ্ছে 5, এখানে 5। আর আমাদের দুইটা পদ ছিল, এ 1 ইন্টু x/4, এটা একটা 1 আর একটা x/4। তাহলে এখানে 5 দিলে দ্বিতীয় পদের পাওয়ার 5 দিব। 8 টাকার ভিতর থেকে 5 টাকা দিয়ে ফেলছি, তাহলে এখানে 3 টাকা দিব, শেষ। এইভাবে ষষ্ঠ পদ বের করলাম। এভাবে চাইলে দশম মানে ইচ্ছা, মানে যততম পদ ইচ্ছা বের করতে পারবো, চাইলে বের করতে পারবো। তাহলে আমরা সরাসরি এখানে পঞ্চম পদ বের করলাম, এটাই হচ্ছে আমাদের মধ্যপদ। 8c4, এটার মান কত? 8c4, এটার মান হচ্ছে 70। 70 আর নিচে হচ্ছে 16, তার মানে এই যে সরি 4 মানে কত? 4 হচ্ছে তোমার 4, 256। তার মানে নিচে হচ্ছে 256, উপরে হচ্ছে 70, x⁴, এটাই তোমার মধ্যপদ। মধ্যপদ হচ্ছে 5 নাম্বার পদ, এই যে এই সূত্র দিয়ে বের করছি। পরে 5 নাম্বার পদটা আমরা বিস্তৃতি ছাড়াই বের করছি, চাইলে বিস্তৃতি সহ করতে পারো। তো এই মধ্যপদ রিলেটেড সমস্যাগুলো আমি নেক্সট ক্লাসে আরো সমাধান করে দেখাবো তোমাদের। তো তোমাদের দেখে আর কেউ নাই, বের হয়ে গেছে, সবাই গেল কোথায়?